তামাদি আইনে একবার শুরু হইলে থামে না, এর ব্যতিক্রম আছে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এতক্ষণ বলেছি, গত কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা বলছিলাম তামাদি মেয়াদ চালু হইলে থামে না, দেখি ব্যতিক্রমটা কোথায়। আচ্ছা, এক নম্বর পয়েন্টটা আপনাদের বাংলাতে পড়ে আপনারা নাও বুঝতে পারেন, এটা আমরা পড়ার সময় আমরা বুঝি নাই, এবং বুঝি নাই এই কথাটা বলতে আমার মোটো লজ্জা লাগে না, কারণ আমি তখন কম জানতাম, আমি বুঝি না, এটাই স্বাভাবিক। মানুষের সমস্যা হচ্ছে মানুষ সবসময় বোঝাতে চায় যে সব কিছু জানে, কিন্তু মানুষের সহজ স্বীকারোক্তি থাকা উচিত যে হ্যাঁ ওই সময় আমি কম জানবো, এটি তো স্বাভাবিক। আমি শুরু থেকেই তো আমি সব কিছু ভালো জানতাম না, শিখছি, জানছি, জ্ঞান বাড়তেছে, নিজের ভুলগুলি বুঝতে শিখছি। আত্মস্বীকৃতি থাকা দরকার মানুষের, যেটা আমি করি। তাহলে দেখি কি পার্থক্য, এটা আমি লপর অবস্থায় বুঝি নাই, উকিল হয়ে পড়াতে যে বুঝেছি। একই ব্যক্তি যদি দেনাদার এবং পাওনাদার হয়, দেখেন কি পয়েন্ট, একই ব্যক্তি দেনাদার এবং পাওনাদার হলে, বাংলা কথাটা দেখেন, পাওনাদারকে যদি দেনাদারের সম্পত্তি ম্যানেজমেন্ট করার দায়িত্ব দেওয়া হয়, পাওনাদারকে, যিনি পাওনাদারকে অর্থাৎ যার কাছে পায়, আমি আপনার কাছ থেকে টাকা পাই, তাহলে আপনি পাওনাদার না, আপনি দেনাদার, আমি হচ্ছে পাওনাদার, কারণ আমি তো আপনাকে টাকা দিয়েছি, ওইটাই বলতেছে। পাওনাদারকে অর্থাৎ যিনি পায়, উনাকে যদি দেনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে যতদিন উনি দেখাশোনার দায়িত্বে থাকবেন, অতদিন পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত দেনাদার পাওনাদারের সম্পর্ক শেষ না হবে, অতদিন পর্যন্ত আমাদের মেয়াদ চালু হবে না, কারণ এখনও তো তাদের মধ্যে দেনাদার পাওনাদার সম্পর্ক। যেদিনের সম্পর্ক থাকবে না, ওদিন চলবে। পাওনাদারকে যদি দেনাদার, হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আপনার কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছি, আপনি আমার পাওনাদার, আমি দেনাদার, আপনার কাছে ঋণী আমি। আপনি 50,000 টাকা দিয়েছেন, তাহলে আপনি পাওনাদার না, আপনি তো আপনার পাওনা পাওয়ার অধিকার আপনি, আমি হলাম দেনাদার, ঋণগ্রস্ত। কিন্তু আপনার যে সম্পত্তি, এটা আমি ভালো বুঝি বলে আপনার সম্পত্তিটা দেখার দায়িত্ব আপনি আমাকে দিয়ে রেখেছেন। আপনার কাছ থেকে আমি আপনার সম্পত্তি আমি দেখাশোনা করি, আবার একই সঙ্গে আপনার কাছ থেকে আমি ঋণও নিয়েছি। তাহলে যে আপনার সাথে আমার দুইটা সম্পর্ক, আপনার সম্পত্তি আমি দেখাশোনা করছি, ম্যানেজমেন্টের দায়িত্বে আমি, আবার একটা টাকার প্রয়োজন হয় আপনার পক্ষ থেকে, আমি 50,000 বা 1,00,000 টাকা নিয়েছি, তাহলে একই সঙ্গে আমি আপনার দেনাদারও বটে। আপনার সম্পত্তি আমি দেখাশোনা করতেছি, আবার আপনার কাছ থেকে টাকাও নিয়েছি একটা দরকারে। আচ্ছা না, দেখাশোনা করার পরে বললাম আমার কিছু টাকা লাগবে, যদি একটু টাকাটা দিতেন। আপনি যদি আমি দেখাশোনা করতেছি, আমাদের হাতে নগদ টাকাটা নাই, আপনি দিলেন আমাকে 50,000। যতদিন পর্যন্ত আপনার সম্পত্তির আমি দেখাশোনা করে আপনাকে বুঝে ফেরত না দিচ্ছি, অতদিন পর্যন্ত আপনি যে আমাকে 50,000 টাকা দিয়েছেন, এর জন্য মামলা করার অধিকারটা শেষ হবে না, কারণ আপনার সাথে তো আমার সাথে একটা সম্পত্তি দেখাশোনার দায়িত্ব রয়েই গেছে। আমরা যেখানে পড়ব যে কাউকে ঋণ দিলে 3 বছরের মধ্যে মেয়াদ শেষ হয়ে যায়, এই ক্ষেত্রে এটা চলবে না, কারণ এখানে শুধু আপনার আমার সাথে পাওনাদার দেনাদার সম্পর্ক না, আপনার সাথে আমি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের প্রধানের একটা সম্পর্ক আছে। যতদিন ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের প্রধান দুজনের সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত যে ঋণের টাকা পয়সা যা নেওয়া হয়েছে, এটার মামলা করার অধিকার আপনি ততদিন রয়ে যাবে। আমি যদি 10 বছর দেখাশোনা করি, 10 বছর পরে আপনি মামলা দায়ের করতে পারবেন, ওই যে ঋণ নিয়েছিলাম ওই টাকাটার জন্য। কিন্তু যদি দেখাশোনার কোনো দায়িত্ব সম্পর্ক না থাকতো, তাহলে আপনার জন্য টাইমিং হতে গিয়ে 3 বছর, 5,000 টাকা আদায়ের মামলা করতে হতো 3 বছরের মধ্যে, 57 অনুচ্ছেদ বলেছে। কিন্তু কেন এটা খাটবে না? কিন্তু এই যে আপনার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আমি আছি, যতদিন আমাকে দায়িত্ব থেকে সরিয়ে না দিবেন, ততদিন আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করার অধিকারটা চালু হচ্ছে না। যে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন, যে আমার অ্যাসেটগুলি আপনার দেখার দায়িত্ব নয়, আপনি ব্যাগ দেন, আমি ব্যাগ দিয়ে দিলাম, আপনার সাথে ম্যানেজমেন্টের সম্পর্কটা নাই, এখন হচ্ছে গিয়ে দেনাদার পাওনাদারের সম্পর্ক। এইবার আপনি মামলা দায়ের করবেন টাকা আদায় করার জন্য, জিনিস তো বুঝে নিচ্ছেন, এবার টাকার জন্য মামলা করবেন। এটা বুঝেছেন কিনা?
জি স্যার, এবার হচ্ছে। এবার বলছেন মানে দুইটা দায়িত্ব দেওয়া থাকবে, সম্পত্তি দেখাশোনা আবার টাকা ধারও দিবে। তাহলে টাকা ধারের যে মামলার সময়সীমা এখন এটা চলবে না এই কারণে, কারণ আপনার সাথে একটা ম্যানেজমেন্টের সম্পর্ক আছে, তো ম্যানেজমেন্টের সম্পর্ক শেষ হলে তখন ওই দেনা পাওনা সম্পর্কে তখন যাবে, এখন যেতে পারবে না। এখন যেহেতু দুইটাই আছে, এখন আর কোনো তামাদের কথা উঠবে না। তামাদের কথা উঠবে যখন ম্যানেজমেন্ট আপনাকে আমি বুঝাই দিয়ে দিব দায়িত্ব শেষ বিদায়, এবার আপনার সাথে আমার লেনদেনের কথা আসবে, এবার টাইমিংয়ের কথা শুরু হবে, শেষ হবে না কিন্তু শুরু হবে মাত্র তখন। এটাই বলা হচ্ছে একই ব্যক্তি দেনাদার ও পাওনাদার হলে। আমি ড্যাম শিওর আপনি যদি নর্মালি বই পড়ে যদি এই প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, এই ধারাটার 9 ধারার ভিতরে পড়ার চেষ্টা করেন, বুঝবেন না পাওনাদার দেনাদার দায়িত্ব ব্যবস্থাপনা এইটা কি। হ্যাঁ, কনফিউশন ক্রিয়েট করবে। হ্যাঁ, এই কারণেই ব্যাপারটা আপনাদের সাথে খোলাসা করে। নকল সংগ্রহ করতে যে যতদিন সময় ব্যয় হবে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। নকল সংগ্রহ করতে যে ওই যে মামলার কপি গতদিন আমরা যেটা আলোচনা করেছি, এটা সংগ্রহ করতে যে কদিন সময় লাগবে ওই কদিন সময় গণনা থেকে বাদ যাবে, ওই কদিন সময় গণনা থেকে বাদ যাবে। তাহলে ওই যে মামলার কপি টপি রায় ডিগ্রি টিগ্রি এগুলো সংগ্রহ করতে যে কদিন লাগবে গত ক্লাসে যে বুঝেছিলাম এটা বাদ, ওই কটা দিন সময় সে কনসিডারেশন পাবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিবাদী অনুপস্থিত হলে। বিবাদী অনুপস্থিত মানে হচ্ছে বিবাদী যতদিন দেশের বাইরে থাকবেন অতদিন পর্যন্ত তো আমাদের মেয়াদ চলবে না। মানে বিবাদী যতদিন দেশের বাইরে থাকবেন অতদিন তো আমাদের মেয়াদ চলবে না। এটার একটা উদাহরণ দিই। যে মামলাটা সিভিল মামলাটা আমি সিভিল আপিল করতেছি, এই মামলাটার মধ্যে আমাদের একজন ক্লায়েন্ট উনি ওনার বেশ কয়েক ভাই ফতুল্লা তো ওনাদের 6 তলা 4 তলা 3 তলা এমন কয়েকটা বিল্ডিং জমিটার মধ্যে 31% জমির মধ্যে কয়েকটা বিল্ডিং। এখন এক ভাইকে মামলার মধ্যে নেয় নাই, উনি তখন বিদেশ ছিলেন, উনি জানেন না। এখন উনি দেশে আসছেন, উনি জেনেছেন যে ওনাদের জায়গা নিয়ে আরেক লোক উনাদেরকে মামলার মধ্যে পক্ষ না করে অন্য মানুষকে বিবাদী বানিয়ে তাদের বিরুদ্ধে একটা রায় নিয়ে বসে আছে। তাহলে উনি যেহেতু বিদেশে ছিলেন, তামাদি আইন বলছে যেহেতু আপনি 2 বছর দেশের বাইরে ছিলেন, কিন্তু যেহেতু দেশের বাইরে ছিলেন আর আপনি দেশের বাইরে যাওয়ার পরই এই জাতীয় রায়টা নেওয়া হয়েছে, আপনি জানেন নাই, আপনার জন্য মামলা দায়ের করার সময়সীমা শেষ হবে না। কারণ আপনি যখন দেশে ঢুকেছেন তখন মামলা দায়ের করার টাইম আপনার শুরু হয়েছে, এর আগ পর্যন্ত শুরু হয় নাই। সহজ কথা হচ্ছে আপনারা কেউ যদি বিদেশে থাকেন এই মুহূর্তে যদি আপনাকে কেউ বেদখল করে বা আপনার কোনো রাইটস লঙ্ঘন করে, তাহলে যতদিন এই রাইটস কী করবে, আপনি দেশে না আসবেন ওদের মধ্যে তো আমাদের আইন চালু হবে না। এটা আমাদের 13 ধারাতে বলা। তবে একটা কথা হচ্ছে, আপনি যদি কোনো এম্বাসিতে চাকরি করে থাকেন, মনে করেন আপনি ইরানের মধ্যে বাংলাদেশে এম্বাসি আছে, আপনি বাংলাদেশ এম্বাসিতে চাকরি করেন, তাহলে আপনি ধরে নেওয়া হবে আপনি বাংলাদেশের এম্বাসির ভিতরে আছেন, মানে বাংলাদেশে আছেন। তাহলে কি বুঝতে পারলাম, বাংলাদেশের ভিতরে থাকলে এবং বাংলাদেশের এম্বাসিগুলির মধ্যে থাকলে আপনি আইনের মধ্যে আছেন বলে ধরা হবে, বাংলাদেশের ভিতরে আছেন বলে ধরা হবে। আর যে এগুলির বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে এবং এম্বাসির বাইরে যদি চাকরি টাকরি করে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে যত বড় নেতা আমাদের মেয়াদ থাক, আপনি না আসা পর্যন্ত স্টপ, আপনি আসলে চালু হবে।